নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আপনারা বাড়ি বসে রয়েছেন, ভাবছেন এই সময় ক্লাস কি করে করবেন, যে সমস্ত সাবজেক্টে আপনারা পড়াশোনা করছেন সেই ক্লাসগুলো কিভাবে এগিয়ে যাবে ভাবছেন তো? ভাববেন না, ক্লাস অবশ্যই হবে, কারণ রাইস এডুকেশন আপনাদের পাশে রয়েছে, আপনাদের সঙ্গে রয়েছে। তাই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে রাইস এডুকেশন। বেশ কয়েকদিন ধরেই চলছে আমাদের এই অনলাইন ক্লাসেস, আগামী দিনেও চলবে। আর আজ আমরা পড়াশোনা করব ভূগোল নিয়ে। আমাদের দেশের, আমাদের রাজ্যকে যদি আমরা ভালোভাবে না চিনি ভৌগোলিকভাবে, তাহলে দেশকে রাজ্যকে বুঝবো কী করে? আমাদেরকে যিনি ভূগোল পড়াবেন, অর্থাৎ রাইস এডুকেশনের টিচার চঞ্চল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। স্যার স্বাগত, নমস্কার। স্যার আমরা তাহলে সরাসরি ক্লাসে চলে যাই। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের আগের দিন WBCS ওরিয়েন্টেড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়িয়েছিলাম। এই WBCS ওরিয়েন্টেড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শুধু কেবলমাত্র WBCS এক্সামেই না, অন্যান্য আমাদের PSC ওরিয়েন্টেড এক্সামগুলোতেও থাকে। তোমাদের কিন্তু আজকে আমি যে পার্টটা পড়াবো সেই পার্টটা শুধু PSC না, স্টাফ সিলেকশন কমিশন ওরিয়েন্টেড সমস্ত এক্সামগুলোতেও ওই পার্টটা রয়েছে। সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক লেয়ার। দেখো তোমাদের অ্যাটমসফিয়ারিক লেয়ারটা খুব সহজেই কিভাবে তোমরা পড়তে পারবে। অ্যাটমসফিয়ারিক লেয়ার, এখানে দেখো একটা ছোট ডায়াগ্রাম আঁকি, তাহলে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের সারফেস। এই সারফেস থেকে ওপরের দিকে একদম স্পেস পর্যন্ত বেশ কতগুলো লেয়ার রয়েছে। তার মধ্যে সবথেকে নিচে আছে যে লেয়ারটা, বুঝলে, সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এটা ট্রোপোস্ফিয়ার। ঠিক তার পরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট রয়েছে মেসোস্ফিয়ার। তারপর রয়েছে আয়নোস্ফিয়ার। নেক্সট রয়েছে এক্সোস্ফিয়ার। তারপরে রয়েছে, বুঝলে, ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে শেষের স্তর। এই যে ট্রোপোস্ফিয়ার তোমরা দেখছো, প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আমরা আগে হাইটগুলো একটু তোমাদের আলোচনা করে দিই। ট্রোপোস্ফিয়ার স্তরের হাইট হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার। এখানে আমি KM লিখে রাখলাম। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার, বুঝলে, 50 থেকে 80 কিলোমিটার। আয়নোস্ফিয়ার 80 টু 500 কিলোমিটার। নেক্সট এক্সোস্ফিয়ার 500 টু 10,000 কিলোমিটার। অ্যান্ড দেন ম্যাগনেটোস্ফিয়ার 10,000 টু 64,000 কিলোমিটার। এই যে আমরা হাইটগুলো দেখছি, সেই হাইটগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, সবসময় হাইটগুলো যে একই থাকে এমনটা না। এবার খেয়াল করে দেখো, এই ট্রোপোস্ফিয়ার স্তরের পরে একটা ডিভাইডার আছে। একটা রাস্তার মাঝে যেমন ডিভাইডার থাকে, এই ডিভাইডারটা অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আলাদা করে রেখেছে। এটাকে বলে, বুঝলে, ট্রোপোপজ। এটা হচ্ছে ট্রোপোপজ। আমরা এমনি জানি পজ মানে বিরাম, থামা। এই পজ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটার পরে পজ আছে। যেমন ট্রোপোস্ফিয়ারের পরে এটা ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে এটাও একটা স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের পরে এটা একটা মেসোপজ, আয়নোস্ফিয়ারের পরে এখানে আছে আয়নোস্পজ, এক্সোস্ফিয়ারের পরে আছে এক্সোপজ। ম্যাগনেটোস্ফিয়ারের পরে কিন্তু কোনো পজ নেই, বিকজ ম্যাগনেটোস্ফিয়ার কন্টিনিউ হতে হতে ধীরে ধীরে সেটা স্টপ হয়ে গেছে, স্পেসে কনভার্ট হয়ে গেছে। এনিওয়ে, এই প্রত্যেকটা লেয়ারের বেশ কিছু ফাংশান আছে, যার উপর বেশ করে তুমি, আমি, আমরা সবাই আমাদের এই পৃথিবী পৃষ্ঠের ওপরে বসবাস করছি। প্রত্যেকটার ফাংশান বলার আগে একটু বলে রাখি, প্রথম এই 3টে লেয়ারকে, বুঝলে, একসঙ্গে বলা হয় হোমোস্ফিয়ার। এবং নেক্সট 3টে লেয়ারকে একসঙ্গে বলা হয় হেটেরোস্ফিয়ার। তার মানে এইটা যে হোমোস্ফিয়ার আর এটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ার আর হোমোস্ফিয়ারের ডিফারেন্সটা একটু বলি। হোমোস্ফিয়ার হোমোজেনাস শব্দ থেকে এসেছে,
অর্থাৎ একই ধরনের নেচারের বায়ুমণ্ডলীয় স্তর এখানে রয়েছে, সেই জন্য এটাকে বলে হোমোস্ফিয়ার। এখানে প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করি, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন্স আসে। যেমন দেখো বলি, প্রথমে বলি ট্রোপোস্ফিয়ার। এই লেয়ারের ফাংশানগুলো কী কী? প্রত্যেকটা লেয়ারের খুব বেশি হলে 3-4টে করে ফাংশান মাথায় রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। সে তুমি পিএসসি ওরিয়েন্টেড এক্সামেই আসো আর তুমি এসএসসি ওরিয়েন্টেড এক্সামেতেই আসো। বলি ট্রোপোস্ফিয়ারের কী ফাংশান? নাম্বার 1, ট্রোপোস্ফিয়ারের ফাংশানের নাম্বার 1 মাথায় রাখবে, এখানে ল্যাপস রেট টার্মটা রিলেটেড। ল্যাপস রেট কি? আমাদের এই সারফেস থেকে বুঝলে যত হাইট বাড়ে তত ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকে। তার একটা পার্টিকুলার রেট আছে, বুঝেছো? রেটটা হচ্ছে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে। তার মানে সারফেসে টেম্পারেচার সবথেকে বেশি। সারফেস থেকে যত ধীরে ধীরে ওপর দিকে উঠবে তত ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকবে। এটা কিন্তু কেবলমাত্র ট্রোপোস্ফিয়ারে, সমস্ত স্তরে নয়। আমি বলতে চাইছি আমাদের ভূগোল বলছে যে এই ট্রোপোস্ফিয়ার স্তরে আমরা সবাই বসবাস করি এই কারণের জন্য এখানে আমাদের প্রাণী বসবাসের উপযোগী স্থান রয়েছে। কীরকম দেখো, সান থেকে প্রচুর ডেডলি রেইজ রেডিয়েট করে, সেই লেয়ার, এই সমস্ত লেয়ারগুলো কভার আপ করে সেই রেইজগুলো আসে আমাদের সারফেসে। এই লেয়ারের যত অ্যাটমসফিয়ার রয়েছে, এয়ার রয়েছে, সেই এয়ারগুলো কিন্তু কোনোভাবে ডিরেক্ট হিট করে না, ডিরেক্ট হিট করে আমাদের সারফেসকে। সারফেস থেকে সেই হিটটা রেডিয়েট হয়ে গিয়ে ধীরে ধীরে পরোক্ষভাবে, ইনডিরেক্টলি আমাদের এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে থাকে। তাহলে আমাদের অনেকের মনে হতে পারে সব থেকে বেশি গরম হওয়ার কথা ট্রোপোস্ফিয়ার, তা কিন্তু না। তার কারণ এই ট্রোপোস্ফিয়ার যে পরিমাণ রেডিয়েট করে, এখানে বাকি অ্যাটমসফিয়ারিক লেয়ারগুলোর মধ্যে যে কম্পোনেন্ট আছে তারা কিন্তু সবাই সম পরিমাণভাবে রেডিয়েট করতে পারে না। অনেকেই আছে বেশ কিছু টেম্পারেচার অ্যাবজর্ব করে, তার ফলে সেখানে টেম্পারেচার বাড়তে থাকে। সেটা আমি পরে আসছি, আগে বলি এটা তাহলে কী হলো ল্যাপস রেট। তাহলে মাথায় রাখো, ল্যাপস রেট হচ্ছে একটা রেট যেটা প্রতি কিলোমিটারে আমাদের এই ট্রোপোস্ফিয়ার স্তরে 6.4 ডিগ্রি করে সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে। এটা হলো ট্রোপোস্ফিয়ারের একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্ট, এই ট্রোপোস্ফিয়ারে দুটো বিষয় রিলেটেড। একটা হচ্ছে অ্যালবেডো 34%, আর একটা হচ্ছে এই অ্যালবেডোর সাথে সাথে 66% এটাকে বলা হয় ইনসোলেশন। দুটোর বিষয়ে কি বলি? এই ইনসোলেশনটা হচ্ছে ইনকামিং অ্যাক্টিভ সোলার রেডিয়েশন, অর্থাৎ সান থেকে যে সোলার রেডিয়েশনটা আসছে সেটা যতটা আমাদের আর্থের সারফেসকে হিট করতে পারে, তার যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে এই 66%, সেটাকে বলা হয় ইনসোলেশন। মানে হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন বাট অ্যাক্টিভ। তাহলে ইনকামিং অ্যাক্টিভ সোলার রেডিয়েশন হচ্ছে 66%, ভীষণ পরীক্ষায় আসে। আর এই 34%টা তো এটা ভীষণ পরীক্ষায় আসে। অ্যালবেডোর পার্সেন্টেজ কত? পরীক্ষায় আসে অ্যালবেডো কি কনসেপ্টের ওপর কোশ্চেন আসে। তাহলে অ্যালবেডো হচ্ছে আউটগোয়িং সোলার রেডিয়েশন, যেটা কিনা আমাদের পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করতে সক্ষম নয়। এটা দেখো তোমাদের হাতে প্রমাণ রয়েছে, তোমরা দৈনন্দিন জীবনের প্রমাণ পাও। কীরকম দেখো, আমরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম কাম ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু বেলা বাড়ছে গরম বাড়ছে, গরমকালে গরমটা বাড়ে, আরেকটু বেলা বাড়ছে গরম বাড়ছে, দুপুর 12টা 1টা 2টো অত্যন্ত গরম, আবার দেখো বিকেল 3টে 4টে ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকে। সান রে অর্থাৎ সোলার রেডিয়েশনটা কম আসে বলে কমতে থাকে এমনটা না। তার সঙ্গে সঙ্গে আরেকটা রিজন যেটা, সেটা হচ্ছে বেশ কিছু রেডিয়েশন রেডিয়েট করতে থাকে, অর্থাৎ বিকিরিত হতে থাকে। এইবারে যখনই সন্ধ্যা হয়ে গেল, বুঝলে, সারা দিনে যত টেম্পারেচার এসেছিল সেই টেম্পারেচারগুলো ধীরে ধীরে আবার রাত্রিবেলা ব্যাক করতে থাকে সারফেস ছেড়ে একদম স্পেসের দিকে। সেই জন্য পরের দিন সকালে উঠে দেখি আমরা আবার আগের দিনের মতো অনেক কম টেম্পারেচার। তা যদি না হতো তাহলে তোমরা বলো, আজকে যদি আমাদের আর্থের সারফেসের 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, তাহলে তো কালকে হতেই পারে +1।
তারপর দিন হতেই পারে আরও +1, কিন্তু তা কি হয়? ডে টু ডে নিশ্চয়ই 1 ডিগ্রি করে সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করে না, হয়তো ফ্র্যাকশন অফ টেম্পারেচার ইনক্রিজ করে। সেটা ইনক্রিজ করার প্রধান কারণ কিন্তু আবার কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে আমাদের আর্থের সারফেসে প্রচুর গ্রিনহাউস গ্যাস আছে, ওই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো যে হিটটা রেডিয়েট করতে চায় তাকে রেডিয়েট করতে দেয় না, আটকে রাখে, সেটাকে বলা হয় তোমার গ্রিনহাউস গ্যাস। মানে ওই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। যেমন বলি কার্বন ডাইঅক্সাইড, এটা একটা গ্রিনহাউস গ্যাস। ওয়াটার ভেপার, সেটাও গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। মিথেন গ্রিনহাউস গ্যাস। তাহলে ওই সমস্ত সালফার ডাইঅক্সাইড, সেটা গ্রিনহাউস গ্যাস। ওই গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু ওই টেম্পারেচারটাকে আটকে দেয়, তার ফলে বাইরে বেরোতে দেয় না, টেম্পারেচারটা এখানে বাড়তে থাকে। তাহলে দেখো আমি ট্রোপোস্ফিয়ারে দুটো পয়েন্ট তোমাদের বলেছি, একটা হচ্ছে ইনসোলেশন আলবেডো, আর একটা বলেছি ল্যাপস রেট। থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি বলি দেখো। থার্ড পয়েন্ট হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার এমন একটা স্তর, এটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল লেয়ার। দেখো তুমি আমরা সবাই বলতে পারি যে আমার অমুক রিলেটিভ থাকে নিউ ইয়র্কে, তুমি বলতে পারো তোমার অমুক রিলেটিভ থাকে দেখো সিডনিতে, কিন্তু বলো তো দেখি আমরা কি কেউ বলতে পারি যে আমার অমুক রিলেটিভ থাকে আয়নোস্ফিয়ারে, আমার অমুক রিলেটিভ থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে? আমরা কিন্তু কেউ বলতে পারি না। আমরা নিউ ইয়র্কেই থাকি, আর সিডনিতেই থাকি, ওয়াশিংটনে থাকি, লস অ্যাঞ্জেলসে থাকি, যেখানেই থাকি না কেন, বুঝলে, আর কলকাতাতেই থাকি, যেখানেই থাকি না কেন আমরা প্রত্যেকে কিন্তু ট্রোপোস্ফিয়ার এই স্তরের মধ্যে বিলং করতে পারি, এর বাইরে কিন্তু কেউ যেতে পারি না। হ্যাঁ, অ্যাটমসফিয়ারের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে কিছু প্রাণী বসবাস করে, তারা কিনা এই অ্যাটমসফিয়ারের অন্যান্য স্তরে গিয়ে তারা স্টে করতে পারে, আমরা কিন্তু কোনোভাবে পারি না। সেই জন্য আমাদের এই লেয়ারটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল লেয়ার। অর্থাৎ আমাদের পার্থিব স্তর, মানে তুমি আমি যে স্তরে বাস করি সেই স্তর হচ্ছে এইটা, সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল লেয়ার। আর একটা পয়েন্ট বলবো ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে আর একটা পয়েন্ট বুঝলে, এই যে দেখো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন আকাশ মেঘলা, সকালে উঠে দেখলাম ঝিরঝির করে বৃষ্টি, বেলায় উঠে দেখলাম, আরেকটু বেলায় দেখলাম রোদ্দুর, আবার বিকেলের দিকে দেখা গেল অত্যন্ত লাইটনিং। এই যে লাইটনিং, এই যে আকাশে দেখছি ক্লাউড, এই যে মেঘ, বৃষ্টিপাত, ঝড়, সব কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তরে হয়, কোনোভাবেই কিন্তু অন্য কোনো স্তরে হয় না। এর একটা বড় প্রমাণ আমি তোমাদের বলি, তোমরা যারা এরোপ্লেনে চড়েছো বা এরোপ্লেনে চড়নি, ফিজিক্সে পড়েছো, সবসময় তো সমস্ত যানবাহনে চড়া সম্ভব নয় সবাই, এরোপ্লেনে চড়নি ধরে নিলাম, ফিজিক্সে পড়েছো, খেয়াল করে দেখবে যে এরোপ্লেন যখন যায় তখন যদি বৃষ্টি পড়ে তাহলে এরোপ্লেনের কোনো বৃষ্টি টাচ করে না কেন, এই ধরনের একটা প্রশ্ন হয়। তার প্রধান কারণ হচ্ছে এরোপ্লেন এই লেয়ার দিয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। তুমি ট্রোপোস্ফিয়ারে মেঘ ভাসে, তাহলে ট্রোপোস্ফিয়ারে বৃষ্টি হবে, তাহলে তো তার ওপরে তো থাকছে এরোপ্লেন, তাহলে সেটা কোনোভাবেই টাচ করার প্রশ্নই আসে না, বৃষ্টির জল তো আর ওপর দিকে উঠে যাবে না। তাহলে তো নিউটন আর কী আবিষ্কার করে গেছে, সেটা আর আমরা কী পড়েছি, আমাদের পৃথিবীর বলে মধ্যাকর্ষণ শক্তি বলে আমরা কি জানি, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। সেই কারণের জন্য বুঝলে এটা আর একটা মাথায় রাখবে যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটিস বলবো না, অ্যাটমসফেরিক ক্যালামিটিস, ক্লাইমেটিক হ্যাজার্ডস, সাইক্লোন, এই যে আমফান বিশাল বড় আমাদের ডিজাস্টার্স করে দিল, এই যে ধরো আইলা ডিজাস্টার্স করে গেছে, এই যে ধরো ফোনি ডিজাস্টার্স করে দিয়েছে, এইগুলো সব তোমার কিন্তু ট্রোপোস্ফিয়ার স্তরে হয়। তাহলে ট্রোপোস্ফিয়ার স্তরে আমরা বাস করি। ট্রোপোস্ফিয়ার স্তরে তাহলে তুমি 4টে বিষয় মাথায় রাখবে। নাম্বার 1 ল্যাপস রেট, নাম্বার 2 ইনসোলেশন আলবেডো, নাম্বার 3 টেরিস্ট্রিয়াল লেয়ার, আর নাম্বার 4 ক্লাইমেটিক হ্যাজার্ডস, রেন, ফগ, ফ্রস্ট, স্নো, এটসেট্রা, অল টাইপস অফ হ্যাজার্ডস, ক্লাইমেটিক হ্যাজার্ডস কিন্তু এখানে আছে। মিটে গেল। এরপর চলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বুঝলে উপরের অংশ যেটা তোমরা দেখছো, সেখানে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের অংশের মধ্যে অন্য আর একটা লেয়ার এক্সিস্ট করে, মানে অন্য একটা গ্যাস এনরিচ করে এখানে, তার নাম ওজোন, O3 লিখলাম। সেই জন্য বুঝলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই কারণে বলা হয় যেহেতু ওজোন লেয়ারের আধিক্য আছে ওখানে, তো এই যে ওজোন লেয়ারের আধিক্য থাকার জন্য এটাকে ওজোনোস্ফিয়ার বলে। তাহলে এটা একটা পয়েন্ট হলো, স্ট্র্যাটোস্ফিয়ার অলসো নোন অ্যাজ ওজোনোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের অংশে ওজোন লেয়ার আছে। এর কাজ কি? এর ফাংশন হচ্ছে, একটু আগে বলছিলাম, সান থেকে প্রচুর ডেডলি রে আছে। ওই ডেডলি রের মধ্যে একটা হচ্ছে ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। ওইটা কিন্তু এই লেয়ার প্রোটেক্ট করে, আমাদের আর্থের সারফেসে আসতে দেয় না। আমরা এমনি করোনা আক্রান্ত, বুঝলে, তার সঙ্গে যদি ইউভি রেজ চলে আসতো তাহলে আর দেখতে হতো না, আমাদের সবাই স্কিন ক্যান্সার হয়ে যেত, আমরা চোখে দেখতে পেতাম না, চোখে ঝাপসা দেখতাম। তাহলে এই ইউভি রেজ হচ্ছে কিন্তু তোমার প্রোটেক্ট করে এই ওজোনোস্ফিয়ার। একদম। এই স্ট্র্যাটোস্ফিয়ারে, বুঝলে, আর একটা বড় বিষয় একটু আগে বলে ফেলেছি, এরোপ্লেন জেট প্লেন চলাচল করে। তাহলে দুটো পয়েন্ট হলো, একটা কি বললাম, এরোপ্লেন জেট প্লেন মুভ করে, আর একটা কি বললাম, এখানে অবশ্যই ইউভি রেজ প্রোটেক্টেড হয়। আর একটা বড় বিষয় এখানে হয়, সেটা আমাদের কাছে খুব মারাত্মক বিষয়, সেটা হচ্ছে এই ইউভি রেজ দিনের পর দিন এখানে প্রোটেক্ট করতে করতে, বুঝলে, এখানে একটা বিশাল বড় ওজোন হোল তৈরি হয়, ওজোন ডিপ্লেশন, ওজোন গর্ত, ওজোন গহ্বর। তার ফলে কি হয়, আমাদের আর্থের সারফেস থেকে প্রচুর গ্রিনহাউস গ্যাস এমিট করার জন্য ওই ইউভি রেজ ওখানে থাকার কারণের জন্য এই যত গ্রিনহাউস গ্যাস আছে, আমি বলছিলাম কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে তোমাদের বলি সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। ওই ক্লোরোফ্লুরোকার্বন যদি O3 টাচে আসে তাহলে O3কে ভেঙে দেবে। তাহলে O3কে ভেঙে দেওয়া মানে কি, ওজোন লেয়ারটা ভেঙে গেল, বর্মাটা ভেঙে গেল, তাহলে ওখান দিয়ে কিন্তু ইউভি রেজ আমাদের আর্থের সারফেসে ঢুকে আসতে পারে, ঢুকছে। এবং এটা মাথায় রাখবে, সবথেকে বড় ওজোন হোল তৈরি হয়েছে আমাদের আন্টার্কটিক রিজিয়নে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার হলো। এর সঙ্গে সঙ্গে আমি এই হোমোস্ফিয়ারটা একটু আরেকটু বলে দিই। হোমোস্ফিয়ারের মধ্যে আছে মেসোস্ফিয়ার, বুঝলে। এই মেসোস্ফিয়ারের একটাই ফাংশন মাথায় রাখবে, এখানে কেবলমাত্র ওই তোমার মিটিওর আছে, কমেট আছে, ওরা এখানে এসে ডিস্ট্রয় হয়। একদম স্যার, আমরা পরের স্টেপগুলোতে যাব। হ্যাঁ। সম্ভবত আমরা 3টে স্টেপ এখনো পর্যন্ত দেখেছি, এখনো 3 থেকে 4টে, মেসোস্ফিয়ারটা নিলেই 4টে এখনো বাকি থাকছে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পর অবশ্যই ফিরে আসছি আমরা। ভূগোলের ক্লাস চলতে থাকবে, স্যার রয়েছেন আমাদের সঙ্গে, ভূগোলের অনলাইন ক্লাস নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।